ওয়েলকাম এভরিবডি। আশা করি সকলেই চলে আছো। আজকে আমি ট্রান্সফরমারের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। একটা ট্রান্সফরমারের অনেকগুলো পার্ট থাকে, তবে সকল ট্রান্সফরমারের যে সবগুলোই পার্ট এসেনশিয়াল তা নয়। মেইন পার্ট হচ্ছে কোর, একটা হচ্ছে কয়েল। তারপরে যেগুলো আছে সেগুলো আমাদের ট্রান্সফরমারের সাইজ, তারপরে প্রয়োগ স্থান, এগুলোর উপর নির্ভর করে বিভিন্ন অ্যাক্সেসরিজ বা সহায়ক অংশগুলো লাগানো থাকে। আজকে আমি যে ট্রান্সফরমারে আলোচনা করব সেটা হচ্ছে বড় এবং 3 ফেজ ট্রান্সফরমারের মেইন কি অংশ থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে ট্রান্সফরমারের হার্ট বা মেইন অংশ হচ্ছে কোর আর কয়েল। এই দুইটা অংশ না থাকলে ট্রান্সফরমার হবেই না। যেমন মানুষের যেরকম আত্মা না থাকলে সেটা মানুষ থাকে না, সেরকম ট্রান্সফরমারের যদি কোর এবং কয়েল না থাকে তাহলে সকল অংশ জোড়া দিলেও সেটাকে ট্রান্সফরমার বলা যাবে না বা ট্রান্সফরমারের কাজ হবে না। ওটা দ্বারা আমরা ট্রান্সফরমারের যে কাজ সেই কাজটা সমাধান করতে পারবো না, সেখানে ব্যবহার করতে পারবো না। এক এক করে আমরা দেখি ট্রান্সফরমারের কি অংশ থাকে। এখানে লিস্ট আকারেও দিয়েছি, তারপরে আমি এক এক করে প্রত্যেকটাই আলোচনা করব। এখানে আমি ট্রান্সফরমারের কয়েল নিয়ে দেখিয়েছি। কয়েলটা হচ্ছে তার পেঁচিয়ে যে কুণ্ডলিটা করা হয় সেটা হচ্ছে কয়েল। 3 ফেজের জন্য 3টা থাকে, সিঙ্গেল ফেজ হলে 2টা পার্ট থাকে। এর আবার 2টা অংশ, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। দুটাতেই পেঁচিয়ে যে কুণ্ডলিটা করা হয় সেটাকে বলা হয় হচ্ছে কয়েল। আর কয়েলটা যার উপরে পেঁচানো থাকে যে ফ্রেমটা, সেইটাকে বলা হয় হচ্ছে কোর। এটা হচ্ছে লেমিনেটেড শীট, অর্থাৎ এরকম পাতলা পাতলা, পুরোটার থিকনেস একটা আয়রন নয়। এই পাতলা পাতলা শীট দিয়ে একত্রিত করে চাপ দিয়ে সুন্দর করে টাইট করে লাগিয়ে এই একটা পুরো কোর তৈরি করা হয়। এখন এটা লেমিনেটেড কোর করা হয়, লেমিনেটেড শীট দ্বারা করা হয় কেন এবং পাতলা করা হয় কেন? হিস্টেরিসিস লসটা কমানোর জন্য। হিস্টেরিসিস লস কমানোর জন্য আমরা এরকম পুরো একটা সলিড বার না হয়ে পাতলা পাতলা শীট জোড়া দিয়ে একত্রিত করে একটা ফ্রেম তৈরি করে থাকি। তারপরে থাকে ইনসুলেশন বা ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। ছোট অংশগুলোতে তোমার মাইকা শিট, ছোট অংশ বলছি, ছোট ট্রান্সফরমারে মাইকা শিট বা তোমার রজন এগুলো দিয়ে ইনসুলেটিং করা হয়। আর বড় ট্রান্সফরমারগুলোতে ইনসুলেটিং করার জন্য আমরা তেল ব্যবহার করে থাকি। এই পুরো ট্যাঙ্কের ভিতরে তেল ভরে তার ভিতরে এই কোর আর কয়েল বসিয়ে দিয়ে আমরা ইনসুলেটিং করে থাকি। তাহলে এখানে বড় ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস হচ্ছে তেল। ব্রিদারটা হচ্ছে কি, আমি কথ্য ভাষায় বলে থাকি, সেটা ট্রান্সফরমারের নাক। অর্থাৎ এইটা দ্বারা ট্রান্সফরমারের ভিতরে বায়ু প্রবেশ করে এবং বের হয়ে যায়। যখন ট্রান্সফরমারের টেম্পারেচার কম থাকে তখন ট্রান্সফরমারের তেল স্বাভাবিক থাকে, কিন্তু যখন ট্রান্সফরমার গরম হয়ে যায় তখন তেলের আয়তনে বেড়ে যায়। ফলে তেলটা আয়তনে বেড়ে গেলে কি হবে? জায়গা দখল করবে। আর জায়গা দখল করলে উপরে যে ফাঁকা অংশ ছিল, ওখানে তো বায়ুপূর্ণ ছিল, সেই বায়ুটা তো বের হতে হবে। সেই বের হয়ে যাওয়ার জন্য এই ব্রিদারটা ব্যবহার করা হয়ে থাকে। আবার যখন টেম্পারেচার কমে যায় তখন তেল সংকুচিত হয়, তখন ভিতরে বাতাস প্রবেশের দরকার পড়ে, সেই কাজটা এইখান দিয়ে হয়ে থাকে। আর এর ভিতরে দেওয়া থাকে সিলিকা জেল।
সিলিকা জেল কেন দেওয়া থাকে? যেহেতু বাতাস বের হবে এবং প্রবেশ করবে, বের হওয়ার সময় তো টেনশন নাই, কিন্তু যখন প্রবেশ করবে তখন যেন আমাদের পারিপার্শ্বিকের যে বায়ুতে দূষণ, আর্দ্রতা, ধুলাবালি, ময়েশ্চার এগুলো প্রবেশ করতে না পারে, এই জন্য এই সিলিকা জেল ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে কনজারভেটর। কনজারভেটরটা হচ্ছে এই যে আমাদের বড় ট্রান্সফরমারের মূল ট্যাঙ্কের উপরে যে বড় ড্রামটা দেখানো হয়েছে, এটা হচ্ছে কনজারভেটর। কনজারভেটরটা কি হচ্ছে, এইখানে মূল ট্রান্সফরমারের ভিতরে তো তেল থাকে পূর্ণ, যখন তেলটা আয়তনে বেড়ে যায়, পরিমাণে বেড়ে যায়, তখন তেলটা কোথায় যাবে? শুধু ট্যাঙ্কের ভিতর সীমাবদ্ধ রাখলে তো ফেটে যাবে। এই জন্য এই ট্রান্সফরমার এইখান দিয়ে এসে এই কনজারভেটরে পাইপ লাগানো থাকে, এই যে পাইপ দিয়ে কনজারভেটরে গিয়ে রিজার্ভ হয়। আবার যখন টেম্পারেচার কমে যায় তখন ওখান থেকে নেমে মূল ট্যাঙ্কে তেল আসে। তারপরে হচ্ছে বুকলস রিলে। বুকলস রিলেটা হচ্ছে কি, কনজারভেটর এবং ট্রান্সফরমারের মূল ট্যাঙ্কের মাঝে যে পাইপ থাকে তার মাঝখানে ব্যবহার করা হয়, এটা হচ্ছে বুকলস রিলে। এটার কাজ হচ্ছে কি, আমার তেলের সংকেত দেয়, তেল শুদ্ধ আছে কিনা, তেল ভালো আছে কিনা, তেলের পরিমাণ কমে গেছে কিনা, এই বিষয়গুলো এই বুকলস রিলে কাজ করে, সেফটি হিসাবে কাজ করে। শুধু সেফটিটা কিসের দেয়? তেলের, যে তেল ঠিক আছে, তেলের পরিমাণ ঠিক আছে, এইগুলো অ্যালার্ম দিয়ে থাকে বা নিরাপত্তা দিয়ে থাকে। তারপরে হচ্ছে বুশিং। এখন হচ্ছে হাই ভোল্টেজ বুশিং এবং লো ভোল্টেজ বুশিং দুইটা আছে। যেহেতু ট্রান্সফরমারের দুইটা পার্ট, একটা হাই সাইড একটা লো সাইড, সেই জন্য এটার দুইটা পার্ট থাকে। যদি হাই সাইড হয় সেখানে আমাদের বুশিংটা থাকবে লম্বা এবং একটু মোটা, আর লো সাইড ভোল্টেজ হলে বুশিংটা হবে হচ্ছে ছোট এবং চিকন। এই ছোট এবং লম্বা এই দুইটা দেখে আমরা বুঝতে পারবো যে কোন সাইড হাই আর কোন সাইড লো। তারপরে থাকে ট্যাঙ্ক, অর্থাৎ পুরো একটা পাত্র ড্রামের মতো, সেটাকে ট্যাঙ্ক বলছে। এইটার ভিতরে তেল দিয়ে কয়েলটা বসানো থাকে, বসিয়ে এই যে উপরে ঢাকনা রিভিট করে আটকাই দেওয়া থাকে, এয়ার টাইট করে আটকে দেওয়া থাকে। এটা এই পাত্রটাকে বলা হচ্ছে ট্যাঙ্ক, যার ভিতরে তোমার কয়েলটা কোর এবং কয়েল বসানো থাকে। তারপরে হচ্ছে কুলিং সিস্টেম। কুলিং সিস্টেমটা হচ্ছে, যেহেতু কয়েল গরম হবে, গরম কয়েলটাকে ঠান্ডা করার জন্য আমরা যে সিস্টেমগুলো ব্যবহার করব সেটা হচ্ছে কুলিং সিস্টেম। এরকম শীট আকারে পাতলা পাতলা পাইপ দিয়েও করতে পারি, আবার এরকম ফ্যান দিয়েও কুলিং করা যায়। সাধারণত মাঝারিগুলোতে এরকম টিউব কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। তেলটা যখন এর ভিতরে সার্কুলেট হয় তখন এখান দিয়ে টেম্পারেচার রিলিজ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, বাতাসের সংস্পর্শে এখানে এসে এই তেলটা ঠান্ডা হয়ে যায়। তারপরে থাকে হচ্ছে অয়েল লেভেল ইন্ডিকেটর, অর্থাৎ তেলের পরিমাণটা কতটুকু আছে, ম্যাক্সিমাম আছে না মিনিমাম আছে, সেইটা এখানে কনজারভেটরের পাশে একটা টিউব লাগানো থাকে, কাঁচ লাগানো থাকে, দেখা যায় যে তেলটা কতটুকু আছে এবং এখানে বিভিন্ন লেভেল ইন্ডিকেট করা থাকে। এইখান থেকে আমরা দেখতে পারি যে তেল ম্যাক্সিমাম না মিনিমাম আছে। এটাকে বলা হয় অয়েল লেভেল ইন্ডিকেটর, অর্থাৎ তেলের লেভেলটা দেখা যায়। তারপরে হচ্ছে তোমার ডাটা প্লেট। ডাটা প্লেটটা হচ্ছে কি, তোমার যে এইখানে সকল তথ্য লেখা থাকে, এখানে কত কিলোওয়াট, কত কেভিএ, হাই সাইডে কত ভোল্টেজ, লো সাইডে কত ভোল্টেজ, এই বিষয়গুলো এখানে লেখা থাকে, সকল তথ্য, সেটাকে বলা হয় হচ্ছে ডাটা প্লেট বা নেম প্লেট। তারপরে থাকে হচ্ছে ড্রেন ভাল্ব। ড্রেন ভাল্বটা হচ্ছে কি, তেল যদি আমাদের কখনো বের করে ফেলে দিতে হয়, অর্থাৎ তেলের যে গুণাবলী, ইনসুলেটিং অয়েলের যে সকল গুণাবলী, সেগুলো যখন নষ্ট হয়ে যায় বা তেলটা অনুপযোগী হয়ে যায়, তখন তেলটাকে আমার কি করতে হয়, বের করে ফেলে দিতে হয়, পরিবর্তন করার প্রয়োজন হয়, তখন এই ড্রেন ভাল্ব দিয়ে আমরা রিলিজ করে থাকি।
এটা পিপককের মতো একটা অংশ। তারপরে হচ্ছে টেম্পারেচার গেজ। তেলের টেম্পারেচার কত, ভিতরে কত কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেটা পরিমাপ করার জন্য যে যন্ত্র ডিভাইসটা ব্যবহার করা হয় সেটাকে বলে টেম্পারেচার গেজ। সেটা এরকম হতে পারে অথবা আবার যেরকম আমাদের গোল মিটারের মতো হতে পারে, দুই ধরনেরই গেজ হতে পারে। এখানে আমরা দেখতে পারি যে ভিতরে তেলের টেম্পারেচারটা কত, এখানে ফারেনহাইট এবং সেন্টিগ্রেড দুটাই লেখা থাকে। তারপরে হচ্ছে এক্সপালশন ভেন্ট বা ভাল্ব, অর্থাৎ ভিতরে যদি কোনো প্রকার বড় ধরনের কোনো সমস্যা হয়ে থাকে সেটা আমরা এখান দিয়ে ফেটে তেলটা বা বাতাসটা বের হয়ে যেতে পারে। এটা সেফটি ডিভাইসের মতো। ভিতরে বড় ধরনের কোনো দ্রুত বিশাল বড় ধরনের বাতাস সৃষ্টি হয়েছে বা শর্ট সার্কিট হয়ে তেল বাষ্পে পরিণত হয়ে গেছে, তখন এর ভিতরে যে এক্সপানশন হবে, তেলটা বেশি হবে, বাতাস বেশি হবে, তখন সেটা দ্রুত বের হয়ে যাওয়ার জন্য এই ভেন্ট বা ভাল্ব ব্যবহার করা হয় থাকে, এটা ফেটে বের হয়ে যাবে। তারপরে হচ্ছে হুইল। হুইল হচ্ছে ট্রান্সফরমার যেহেতু ভারী, খুব বড়, সেটাকে এক স্থান থেকে অন্য স্থানে একটু টেনে নেওয়ার সুবিধার জন্য এই চাকা ফিট করা থাকে, সেটাকে বলছে হুইল। তারপরে থাকে প্রেসার রিলিফ ভাল্ব। প্রেসার রিলিফ ভাল্বটা হচ্ছে কি, যে প্রেসার একটু বেশি হয়ে গেছে, ভিতরে টেম্পারেচারের ট্যাঙ্কের ভিতরে প্রেসার বেশি হয়ে গেলে সেটাকে নির্দিষ্ট প্রেসারে রাখার জন্য একটা এই বুকলাস রিলের উপরে একটা ভাল্ব ব্যবহার করা হয়ে থাকে। সেটা কি হয়, টেম্পারেচার বেশি হলে এখানে উঁচু হয়ে নির্দিষ্ট পরিমাণ ভাল্ব বের হয়ে আবার স্বাভাবিকে রাখে। এটা কিছুটা তোমার প্রেসার কুকারের মতো ভাল্বের মতো কাজ করে থাকে, বা বয়লারের সেফটি ভাল্বের মতো, যে প্রেসার বেশি হয়ে গেলে তখন কিছু বাতাস বের করে দিয়ে আবার নির্দিষ্ট প্রেসারে রাখে। এটার কাজ সেই রকম। এটা তোমার বুকলাস রিলের উপরে বসানো থাকে। আর বুকলাস রিলে থাকে হচ্ছে কনজারভেটর এবং মূল ট্যাঙ্কের মাঝখানে যে পাইপ থাকে সেই পাইপে লাগানো থাকে। আরও কিছু অংশ থাকে, যেমন হুক থাকে, যেটাকে তোমার ক্রেনে করে তুলে এক স্থান থেকে আরেক স্থানে তোলার জন্য বা উঁচু কোথাতে তোলার জন্য একটা হুক থাকে। সেটাকে ক্রেন লাগিয়ে বা তোমার কিছুতে লাগিয়ে উপরে পোলের উপরে যখন তুলতে হয় তখন সেটাকে ঝুলানোর জন্য এই হুকগুলো ব্যবহার করা হয়ে থাকে। আরও ছোটোখাটো অনেক বিষয় থাকে। আশা করি বিষয়টি তোমাদের বোঝাতে পেরেছি। এই বিষয়গুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে তোমাদের জানা দরকার। যারা পিডিবি, পিজিসিবি বা ডেস্কোতে চাকরি করবে তখন এগুলোর নাম না জানা থাকলে তোমার ওয়ার্কাররা তোমাদেরকে মূল্যায়ন কম করবে। আশা করি সকলে ভালো থাকবে। ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।